তেলবাহী দুটি ট্যাঙ্কার জব্দ যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা রাশিয়ার হুমকির পর কলম্বিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করায় ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ৫০০% শুল্ক আরোপের বিলে সম্মতি ডোনাল্ড ট্রাম্পের। গ্রিনল্যান্ড ক্রয়ের বিষয়ে ট্রাম্প ও মার্কিন জাতীয় নিরাপত্তা দলের আলোচনা। শীঘ্রই ডেনমার্কের সঙ্গে বৈঠক। আন্তর্জাতিক আইন মানার আহ্বান ইউরোপীয় কাউন্সিলের। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ। ইউটাহ অঙ্গরাজ্যে বন্দুক হামলায় দুজনের প্রাণহানি, আহত আরও ৬ জন। এবং ইরানি জনগণকে রক্ষায় খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প। হুঁশিয়ারি মার্কিন সিনেটরের। বিক্ষোভে সহায়তাকারীদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি তেহরানের। আটলান্টিক মহাসাগরে তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। জাহাজ জব্দকে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই দিন ক্যারিবীয় সাগর থেকে আরও একটি ট্যাঙ্কার জব্দ করে মার্কিন সেনারা। এদিকে মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ সহ ৩ ধাপের পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আটলান্টিক মহাসাগর থেকে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট রাশিয়ার পতাকাবাহী একটি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ পদক্ষেপ নিল দেশটি। মার্কিন কোস্টগার্ড এবং সামরিক বিশেষ বাহিনী মারিনেরা নামের ট্যাঙ্কারটি জব্দ করে বলে জানা গেছে। একই দিন ক্যারিবীয় সাগরে এম সোফিয়া নামের আরেকটি ট্যাঙ্কারও আটক করা হয়েছে। এদিকে এই ট্যাঙ্কার জব্দ নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে যুক্তরাষ্ট্র ট্যাঙ্কার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে। বিবৃতিতে রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়, ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। ভেনেজুয়েলার জন্য একটি ৩ ধাপের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে তেল বিক্রি ও রাজস্ব নিয়ন্ত্রণ, দ্বিতীয় ধাপে মার্কিন কোম্পানির প্রবেশ এবং দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সমঝোতা, এবং তৃতীয় ধাপে পুরানো সরকারের কাছ থেকে ক্ষমতা নতুন দলের কাছে হস্তান্তর অন্তর্ভুক্ত। মাদক পাচারের অভিযোগ এনে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার পর এবার তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাতের পর গুস্তাভো পেট্রোকে কঠোর ভাষায় সতর্ক করেছিলেন ট্রাম্প। তবে বুধবার দুই নেতার মধ্যে প্রথমবারের মতো টেলিফোনে কথা হওয়ার পর সুর নরম করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, পেট্রো তাকে ফোন করে মাদক পরিস্থিতি ও অন্যান্য মতবিরোধের বিষয়টি ব্যাখ্যা করেছেন। কলম্বিয়ার প্রেসিডেন্টের কথাবার্তার ভঙ্গি প্রশংসা করে ট্রাম্প বলেন, শীঘ্রই হোয়াইট হাউসে তার সঙ্গে সাক্ষাৎ হবে। রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের মাত্রা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রেখে একটি কঠোর নিষেধাজ্ঞা বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি কার্যকর হলে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর যুক্তরাষ্ট্রে রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কোর উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। তাতেও পুতিন প্রশাসনকে ঠেকাতে না পেরে রাশিয়ার সঙ্গে তেল ও খনিজ সম্পদের বাণিজ্য করা বিভিন্ন দেশকে হুমকির পাশাপাশি চড়া মূল্যে শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন। এরই জেরে এবার মার্কিন সিনেটে আলোচনায় থাকা গ্রাহাম ব্লুমেন্থাল রাশিয়া নিষেধাজ্ঞা বিল এখন বাস্তব রূপ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের দাবি, হোয়াইট হাউসে বৈঠকের পর বিলটিতে সবুজ সংকেত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই বিলে রাশিয়া থেকে তেল, গ্যাস বা ইউরেনিয়াম কিনছে এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। এ তালিকায় সরাসরি উঠে এসেছে ভারতের নাম। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই সস্তা দামে রুশ তেল কেনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই বাণিজ্য পুতিনের যুদ্ধাস্ত্রে অর্থ যোগাচ্ছে। বিলটি কার্যকর হলে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর যুক্তরাষ্ট্রে রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিলটির মূল লক্ষ্য মস্কোকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা, যাতে যুদ্ধ চালানোর সক্ষমতা কমে আসে এবং পুতিন শান্তি আলোচনায় বসতে বাধ্য হন। রাশিয়ার তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর আগেই অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন বিল পাশ হলে সেই শুল্ক ৫০০% পৌঁছতে পারে। বিশেষজ্ঞদের মতে এতে ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হতে পারে। এমনকি দুই দেশের কৌশলগত অংশীদারত্বেও চাপ পড়ার আশঙ্কা রয়েছে।
গ্রিনল্যান্ড কিনে নেয়ার বিষয়ে আলোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন জাতীয় নিরাপত্তা দল। বুধবার বিষয়টি জানায় হোয়াইট হাউস। শীঘ্রই গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের সঙ্গে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে দ্বীপটিকে ঘিরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছে ইউরোপীয় কাউন্সিল। যুক্তরাষ্ট্রের অধিগ্রহণের ঝুঁকির মুখে গ্রিনল্যান্ড। ইউরোপীয় নেতারা দ্বীপটি ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসনের একের পর এক হুমকির তীব্র বিরোধিতা করলেও নিজ পরিকল্পনায় অনড় ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানান, ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দল গ্রিনল্যান্ড ক্রয় নিয়ে আলোচনা করছেন। তিনি বলেন, এটি নতুন কোনো ধারণা নয়, বহু বছর আগে থেকেই অনেক মার্কিন প্রেসিডেন্টই এই সম্ভাবনার কথা বিবেচনা করেছেন। আর্কটিক অঞ্চলে প্রতিদ্বন্দ্বীদের আগ্রাসন রুখতে এবং কৌশলগত সুবিধা অর্জনে এই ক্রয় কার্যকর হতে পারে বলে জানান তিনি। লিভিট আরো বলেন, ট্রাম্প সব সময় কূটনীতি ও কূটনৈতিক সমাধানকে প্রথমে প্রাধান্য দেন, তবে সব বিকল্প উন্মুক্ত রয়েছে বলেও জানান প্রেস সচিব। ভেনেজুয়েলা ও ইরান সম্পর্কিত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন ট্রাম্প, তবে প্রথম চেষ্টায় সমঝোতা ও আলোচনায় প্রাধান্য পাবে। গ্রিনল্যান্ড ইস্যুতে আগামী সপ্তাহে ডেনমার্কের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকি শনাক্ত হলে দেশটির সব প্রেসিডেন্টেরই সামরিক বিকল্প বেছে নেয়ার অধিকার রয়েছে। এদিকে গ্রিনল্যান্ডের সাধারণ মানুষের প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। তিনি বলেন, গ্রিনল্যান্ড তার জনগণের অংশ এবং কোনো সিদ্ধান্ত তাদের অনুমতি ছাড়া নেওয়া যাবে না। তিনি সতর্ক করে বলেন, দ্বীপটিকে ঘিরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইউরোপ সবসময় বহুপাক্ষিক নীতি ও আইনকে সমর্থন করবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হয়েছে। হোয়াইট হাউসের দাবি, হত্যার উদ্দেশ্য নয়, আত্মরক্ষায় গুলি ছোড়া হয়। নিহত নারীকে পেশাদার উস্কানিদাতা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্থানীয় প্রশাসন বলছে, নিহত নারী কাউকে আঘাত করতে যাননি। এই হত্যার দায় সম্পূর্ণরূপে ট্রাম্প প্রশাসনের উপর চাপাচ্ছেন তারা। এই ঘটনার প্রতিবাদে মিনিয়াপলিসিতে শুরু হয়েছে বিক্ষোভ, দেখা দিয়েছে রাজনৈতিক উত্তেজনা। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের এক কর্মকর্তার গুলিতে 37 বছর বয়সী রেনি নিকোল গুড নিহত হন। স্থানীয় প্রশাসন জানায়, তিনি একজন মার্কিন নাগরিক। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, ওই নারী গাড়ি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার চেষ্টা করছিলেন। আত্মরক্ষায় গুলি ছোড়েন কর্মকর্তা। তবে এ দাবি প্রত্যাখ্যান করেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালস। ঘটনার দায় সরাসরি ট্রাম্প প্রশাসনের উপর চাপান তিনি। সামাজিক মাধ্যমে এক্সে মিনেসোটার সিনেটর টিনা স্মিথ লেখেন, এ খবর অত্যন্ত উদ্বেগজনক। নিরাপত্তার স্বার্থে আইস কর্মকর্তাদের মিনেসোটা ছাড়ার আহ্বান জানান তিনি। একই সুরে কথা বলেন মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। সংবাদ সম্মেলনে আইসের কড়া সমালোচনা করেন তিনি। এদিকে এক বিবৃতিতে মেয়রের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। একই সঙ্গে তাকে দুষ্টু ব্যক্তি আখ্যা দিয়ে নিজের বক্তব্যের জন্য লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করা হয়। হোয়াইট হাউসের দাবি, আইস কর্মকর্তারা শহরের নিরাপত্তা নিশ্চিতে সেখানে অবস্থান করছেন। হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোম বলেন, মিনেসোটা ও মিনিয়াপলিসের ডেমোক্র্যাট নেতারা ফেডারেল আইন প্রয়োগে ব্যর্থ। স্থানীয় কর্তৃপক্ষ অপরাধীদের রক্ষা করছে বলে সেখানে ফেডারেল অভিযান চালাতে হচ্ছে। নিহত নারীকে পেশাদার উস্কানিদাতা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার পরপরই এলাকায় বিক্ষোভ শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারী অস্ত্রধারী ফেডারেল সদস্যরা গ্যাস মাস্ক পরে অবস্থান নেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাষ্ট্র আইনের লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তেহরানের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। এদিকে বিক্ষোভকারীদের বা তাদের সহায়তাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ইরানের প্রধান বিচারপতি। অন্যদিকে আরও জোরালো আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলভি।
ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ। এই সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের উপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন। এবার ট্রাম্পের সুরে কথা বলে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ অব্যাহত থাকলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন। এর মধ্যে ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রা সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেছেন, যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে, তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ইরানের ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলেভি বুধবার এক ভিডিও বার্তায় দেশটির সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীকে জনগণের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি আরো জোরালো আন্দোলনের ডাক দেন। ইরান জুড়ে চলমান বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানান, শান্তিপূর্ণ বিক্ষোভকারী আর সশস্ত্র দাঙ্গাবাজদের মধ্যে পার্থক্য করতে হবে। ইয়েমেনের বিচ্ছিন্নবাদী সংগঠন এসটিসির প্রধান আইদারুস আল জুবাইদি গোপনে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। রিয়াদে শান্তি আলোচনায় না গিয়ে তিনি সোমালিল্যান্ড হয়ে আবু ধাবিতে যান বলে জানিয়েছে জোটটি। যদিও এসটিসি ও আবু ধাবির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এমনটা হলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মতবিরোধ আরও বৃদ্ধির শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। বুধবার সৌদি আরবের সমর্থন পুষ্ট ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সদস্যরা রিয়াদে বৈঠকে বসেন। কাউন্সিল চেয়ারম্যান রাশাদ আল আলিমির নেতৃত্বে সেখানে ইয়েমেনের সর্বশেষ রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ইয়েমেনি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির নেতা আইদারুস আল জুবাইদির, কিন্তু বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। এসটিসির পক্ষ থেকে জানানো হয়, তাদের নেতা জুবাইদি রিয়াদগামী নির্ধারিত ফ্লাইটে না উঠে এডেন বন্দরে অবস্থান করছেন। সেখান থেকে সামরিক ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন তিনি। বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে আল জুবাইদি একটি জাহাজে করে সোমালিল্যান্ডের বেরবেরা বন্দরে পৌঁছান। সেখান থেকে আমিরাতের কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিমানে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে যান। পরে সেই বিমান ওমান সাগরের আকাশে নিজের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দেয়। আবুধাবির আল রিফ সামরিক বিমানবন্দরে অবতরণের 10 মিনিট আগে আবারও তা চালু করা হয়। ইয়েমেনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সাবা জানিয়েছে, এসব ঘটনার পর সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল জুবাইদির সদস্য পদ বাতিল করেছে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতা সহ বিভিন্ন অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে। এদিকে জুবাইদির অনুপস্থিতিতে দক্ষিণ ইয়েমেনে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তার জন্মস্থানে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বিশ্লেষকরা বলছেন, এই সংকট সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রকাশ্য মতবিরোধকে আরও গভীর করে তুলবে। একদিকে রিয়াদ ইয়েমেনের ঐক্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষে অবস্থান নিচ্ছে, অন্যদিকে আবুধাবি দক্ষিণাঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখতে আগ্রহী বলে মত তাদের। টানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত সিরিয়ার আলেপ্পো শহর। সিরীয় বাহিনীর সঙ্গে কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 9 দাঁড়িয়েছে। আহত অন্তত 27, প্রায় 10,000 মানুষ সংঘর্ষপূর্ণ এলাকা ছেড়ে গেছে। সিরিয়ার আলেপ্পো শহরে সামরিক বাহিনী ও কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার টানা দ্বিতীয় দিনের এই লড়াইয়ে বেড়েছে হতাহতের সংখ্যা। বেসামরিকদের এলাকা ছাড়ার জন্য স্থানীয় সময় বুধবার বিকেল 3টা পর্যন্ত সময় বেঁধে দেয় সিরীয় সেনাবাহিনী। ওই সময় পার হওয়ার পরই শহরের শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিরীয় সরকার মানবিক করিডোর খুলে দেয়। বিশেষ বাস সার্ভিসের মাধ্যমে বেসামরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সরকারি উদ্ধার সংস্থার একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় 10,000 মানুষ সংঘর্ষপূর্ণ এলাকা ছেড়ে গেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ রাখা হয়েছে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর, বন্ধ করা হয়েছে তুরস্কগামী একটি প্রধান মহাসড়ক। শিল্পাঞ্চলের বহু কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গেল বছর সিরিয়া সরকার ও এসডিএফ এর মধ্যে একটি চুক্তি হয়, যেখানে 2025 সালের শেষ নাগাদ সশস্ত্র গোষ্ঠীটিকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল। তবে এ নিয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘদিন ঝুলে থাকা সমঝোতা বাস্তবায়ন না হওয়ায় উত্তেজনা আবারও সহিংসতায় রূপ নিয়েছে।
এবার জাতিসংঘ সহ ৬৬টি আন্তর্জাতিক ও বিভিন্ন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মার্কিন অর্থায়নও বন্ধ করা হবে। জাতিসংঘভুক্ত ৩১টি সংস্থার পাশাপাশি আরও ৩৫টি প্রতিষ্ঠান এই তালিকায় রয়েছে। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের প্রকাশিত এক প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী বিবেচনায় জাতিসংঘ অন্তর্ভুক্ত ৩১টি সহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। শুধু অংশগ্রহণ প্রত্যাহার নয়, সংশ্লিষ্ট সব সংস্থার জন্য মার্কিন অর্থায়নও বন্ধ করা হবে বলে জানান ট্রাম্প। তালিকায় উল্লেখযোগ্যভাবে রয়েছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত শীর্ষ বৈজ্ঞানিক সংস্থা আইপিসিসি, আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচন সহায়তা সংস্থা এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়নের নাম। পাশাপাশি জাতিসংঘের জলবায়ু চুক্তি সংস্থা ইউএনএফসিসিসি, ইউএন ডেমোক্রেসি ফান্ড এবং মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করা ইউএনএফপিএ থেকেও যুক্তরাষ্ট্রের নাম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই সিদ্ধান্তে জাতিসংঘের মানবিক ও সুরক্ষা কাঠামো বড় ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, সংস্থাটি দ্রুত এই ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। তবে বিশ্লেষকদের মতে মার্কিন প্রত্যাহার জাতিসংঘের কার্যক্রম ও অর্থায়নে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এর আগে গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং জেরুজালেম ইস্যুতে ভোট দেয়া দেশগুলোর সহায়তা বন্ধের হুমকি দেন ট্রাম্প। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভেটো ক্ষমতা ব্যবহার করে গাজা যুদ্ধ বন্ধের বহু প্রস্তাব আটকে দেওয়ার নজিরও রয়েছে যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্যারিস জলবায়ু চুক্তি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রত্যাহার কার্যকর হবে ২০২৬ সালের ২২ জানুয়ারি। ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ তে মার্কিন অর্থায়ন বন্ধ রাখার সিদ্ধান্তও বহাল রয়েছে।